অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনের বিভিন্ন পদক্ষেপে হতাশ বিএনপি, বললেন সালাউদ্দিন। জাতিতে বিভক্তির শঙ্কা। মেট্রো রেলে নিরাপত্তা ঝুঁকি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ টিম গঠনের নির্দেশ হাইকোর্টের। রিপোর্ট দিতে হবে ৩০ দিনের মধ্যে। এবং ইবিএল এর চেয়ারম্যানের বিরুদ্ধে ৮,০০০ কোটি টাকা দুর্নীতির তথ্য বিএফআইইউতে। সংবাদ প্রচারের পর বেকায়দায় গণমাধ্যম। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সই করার পর বদলে গেছে জুলাই সনদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর একটি হোটেলে ক্ষমতার শাসন থেকে আইনের শাসনে গণতান্ত্রিক বাংলাদেশের পথে উত্তরণ সেমিনারে তিনি এই কথা বলেন। জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এতে জাতি বিভক্তি হবে বলেও জানান তিনি। বিস্তারিত মণ্ডলের নামে রিপোর্টে। দুপুরে রাজধানীর একটি হোটেলে ক্ষমতার শাসন থেকে আইনের শাসনে গণতান্ত্রিক বাংলাদেশের পথে উত্তরণ এই সেমিনারের আয়োজন করে বিএনপি। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গত ১৭ তারিখে যে দলিলে স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই। ঐক্যমত্য কমিশনে যেভাবে ঐক্যমত্যে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা ১৭ তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই। শুধু আছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব। রাজনৈতিক দলগুলোর যে সুপারিশ এবং ঐক্যমত্য হলো, কিভাবে হলো, নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে, কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই। জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে সেটা নাই, আছে কমিশন ও দুই একটি দলের যে প্রস্তাব দিয়েছে সেগুলো বলেও মন্তব্য করেন তিনি। জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই, সেটা গতকালকে সুপারিশের মধ্যে নাই। আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐক্যমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল, সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে, খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো। তফসিল হিসাবে বলা হলো এই ৪৮টা দফার উপরে গণভোট হতে হবে। এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে। ঐক্যমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ। আমরা তাদের ঐক্যমত্য কমিশনের এবং সরকারের বিভিন্ন পদক্ষেপে আজকে এখানে এসে হতাশা ব্যক্ত করি। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আবেদন সংবলিত আপিলের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই মামলার ৫ম দিনের শুনানি শুরু হয়। এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আরেক আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় এটি কবে থেকে কার্যকর হবে সেই বিষয়ে পর্যবেক্ষণ দেবেন সর্বোচ্চ আদালত। এর আগে ২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। ঢাকায় দেশের প্রথম ও ব্যয়বহুল মেট্রো রেল প্রকল্পে নিরাপত্তা ঝুঁকি ও নির্মাণ ত্রুটির বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ টিম গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই টিমকে আগামী ৩০ দিনের মধ্যে এই ব্যাপারে রিপোর্ট দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। রোববার ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহত হওয়ার পর ব্যাপক সমালোচনা চলছে ব্যয়বহুল এই প্রকল্প নিয়ে। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্র জানায়, বাংলাদেশের প্রথম মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন ৬ অনুমোদন পায় ২০১২ সালে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল প্রায় ২১,৯৮৫ কোটি টাকা। পরে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার মেট্রো রেল লাইন সম্প্রসারণের উদ্যোগ নেয় সরকার। তখন পুরো প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় প্রায় ৩৩,৪৭২ কোটি টাকা। সব খরচ মিলিয়ে প্রতি কিলোমিটার মেট্রো রেল নির্মাণে খরচ হয়েছে প্রায় ১,৫৭৪ কোটি টাকা, যা আশপাশের দেশগুলোর তুলনায়
অনেক গুণ বেশি। ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল এর চেয়ারম্যানের ৮,০০০ কোটি টাকার দুর্নীতির রিপোর্ট করে বেকায়দায় এখন গণমাধ্যম। দেশের প্রভাবশালী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া তার পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রচার করে উল্টো বিপাকে পড়েছে। তার দুর্নীতির রিপোর্ট ডিলিট করতে বা মুছে ফেলতে বাধ্য হচ্ছে সবাই। কেন এমন হচ্ছে বা কারা নাড়ছে এই কলকাঠি, সেটি জানার চেষ্টা করেছে এশিয়ান টেলিভিশন। বাতেন বিপ্লব রিপোর্ট করেছেন। দুর্নীতিবাজরা কতটা শক্তিশালী হলে দেশের আইন শৃঙ্খলা, গণমাধ্যম সব পকেটে রাখে? সাধারণ মানুষের কি সেই ধারণা আছে? এই প্রশ্নের সরল উত্তর হচ্ছে 99.99% মানুষের সেই ধারণা নেই। হাজার হাজার কোটি টাকা লোপাট করেও বীর দর্পে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে যাচ্ছেন শওকত আলী চৌধুরী, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল এর চেয়ারম্যান, যার পরিবারের বিরুদ্ধে ৮,৪০৭ কোটি ৯১ লাখ ৮৩,০০০ কোটি টাকা লেনদেন এবং বিদেশে সম্পদ অর্জনের তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এর প্রেক্ষিতে শওকত আলী ও তার পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং বিদেশি সম্পত্তি জব্দ করার আবেদন করেছে আইনজীবীরা। এই সংবাদটি গণমাধ্যমের কাছে কি গুরুত্ব পায়নি? অবশ্যই পেয়েছে, কিন্তু নিউজটি প্রচার করার সাহস পায়নি অধিকাংশ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া। তবে কেউ কেউ সেই ভয় ভেঙে রিপোর্ট করার চেষ্টা করেছে, কিন্তু শওকত আলীর রাহু শক্তির সাথে পেরে ওঠেনি। অর্থাৎ রিপোর্ট প্রকাশ ও প্রচার করলেও তা মুছে ফেলতে হয়েছে অনতিবিলম্বে। কিসের বিনিময়ে, কেন, সে প্রশ্নে না গিয়ে চলুন দেখে নেই শওকত আলীর বিরুদ্ধে রিপোর্ট করতে গিয়ে গণমাধ্যমগুলোর কি শোচনীয় অবস্থা। কেস স্টাডি অ্যাক্ট। দেশের প্রভাবশালী স্যাটেলাইট টেলিভিশন দেশ টিভিতে ৮,০০০ কোটি টাকা উধাও করল ইবিএল এর চেয়ারম্যান শওকত শিরোনামে রিপোর্ট হয়। রিপোর্টটিতে একটু চোখ বুলিয়ে নিন। ৮,২০০ কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ওরফে ডিস্কো শওকতের। দেশ টিভির ডিজিটালে দেখুন ডিস্কো শওকতের কুকৃতি। BFIU এর অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই নিউজটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি অনলাইন পোর্টাল কিংবা ডিজিটাল মাধ্যমে। সৎ সাহস নিয়ে রিপোর্ট প্রচার করার কিছুক্ষণ পরই অদৃশ্য হয়ে যায় শওকত আলীর বিরুদ্ধে করা ৮,০০০ কোটি টাকা অনিয়মের রিপোর্ট। কেস স্টাডি ২। দেশের সর্বাধিক প্রচারিত জনপ্রিয় দৈনিক প্রথম আলোতে শওকত আলীর দুর্নীতি অনিয়মের রিপোর্ট হয়। ব্যাংক হিসাব জব্দের সেই সংবাদ ধরে রাখতে পারেনি প্রথম আলো। রিপোর্ট প্রচারের কয়েক ঘন্টা পরেই তাদের ডিজিটালে এবং অনলাইনে গিয়ে নিউজটি আর খুঁজে পাওয়া যায়নি। একইভাবে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসে করা শওকত আলীর বিরুদ্ধে মানি লন্ডারিং এর রিপোর্টও মুছে যেতে দেখা গেছে। এভাবে আরো প্রায় ডজন খানেক অনলাইন পোর্টালের রিপোর্টও মুছে ফেলতে বাধ্য করেছে ইবিএল এর চেয়ারম্যান শওকত আলী চৌধুরী। হালের জনপ্রিয় ২৪ ঘন্টা নিউজ প্রচার করা সময় টিভিও ধরে রাখতে পারেনি শওকত আলীর বিরুদ্ধে যাওয়া রিপোর্ট। সময় টিভির ডিজিটালে কিছু সময়ের জন্য নিউজটি দেখা গেলেও পরে আর সেটি খুঁজে পাওয়া যায়নি। শওকত আলীর ক্যারিশমায় নিউজ ডিলিট করতে দেখা গেছে সিটি গ্রুপের এখন টিভিকেও। তারাও ফলাও করে শওকত আলীর অনিয়মের রিপোর্ট প্রচার করলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী আলোচিত ব্যাংকের লুটপাটের অন্যতম কারিগর নজরুল ইসলাম মজুমদারের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন তিনি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আপসহীন যমুনা টিভিতে প্রচারিত শওকত আলীর অনিয়ম নিয়ে করা রিপোর্ট নিয়ে। জুলাই বিপ্লব পরবর্তী সবার আস্থার ঠিকানা হয়ে উঠেছিল যমুনা টিভি। আপাত দৃষ্টিতে তাদেরই কঠোর হওয়ার কথা, কিন্তু শেষ পর্যন্ত যমুনা টিভি কর্তৃপক্ষ হার মেনেছে কোনো না কোনো ভাবে, কেননা তাদের কোনো মাধ্যমেই আর নিউজটি খুঁজে পাওয়া যায়নি। এই ধারাবাহিকতায় ইংরেজি দৈনিক নিউ ন্যাশন ও ফিনান্সিয়াল এক্সপ্রেসও হার মেনেছে ৮,০০০ কোটি টাকা লোপাট করে বীরদর্পে রাজত্ব চালিয়ে যাওয়া শওকত আলীর কাছে। শওকত আলী ও তার পরিবারের বিরুদ্ধে সব অভিযোগ রাষ্ট্রীয় সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে। তারপরও কেন তাকে ধরা হচ্ছে না, কেন তার কাছে অসহায় আত্মসমর্পণ করছে তাবৎ গণমাধ্যম, সেই প্রশ্ন বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে। ইস্টার্ন ব্যাংক একটি পাবলিক লিমিটেড ব্যাংক হওয়ার পরও শওকত আলী চৌধুরী উক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার ও প্রধান কমিউনিকেশনস ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স জিয়াউল করিমকে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন বলে ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে। তিনি জনগণের টাকা ও ব্যাংকের প্রভাব খাটিয়ে নিজের অভিযোগ ধামা চাপা দিতে মাঠে নেমেছেন বলেও দুদকে একটি অভিযোগ জমা পড়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে প্রচারিত সংবাদ সরিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ, কোথাও কোথাও বিজ্ঞাপন প্রচার করে দফা রফা করছেন বলেও অভিযোগ চলমান। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সালাম গ্রুপ অফ কোম্পানির এমডির পরিচয় দিয়ে আসছেন MA সালাম নামের এই ব্যক্তি। তবে এই পরিচয়ের আড়ালে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে MA সালামের বিরুদ্ধে। পাওনা টাকা চাইতে গেলে মিথ্যা মামলা সহ হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাইফুল ইসলাম নয়ন রিপোর্ট করেছেন। শপিং মল, ইকো পার্ক, হোটেল, হাসপাতাল কি নেই তার, তবে সবই ভার্চুয়াল জগতে। বাস্তবে এসবের কিছুরই অস্তিত্ব নেই। MA সালাম নামের এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে তুলেছেন এই বিশাল সাম্রাজ্য। তবে অনুসন্ধান চালিয়ে এসবের কিছুরই অস্তিত্ব পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি তার অফিসও। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের চাকচিক্য দেখিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রায় 7 বছর আগে এক ব্যক্তির কাছ থেকে রাজুকের কাজ করে দেওয়ার কথা বলে 40 লক্ষ টাকা নিয়েও প্রতারণা করার অভিযোগ MA সালামের বিরুদ্ধে। MA সালামের সাথে ওই ব্যক্তির কথোপকথনে উঠে এসেছে অর্থ লেনদেনের বিষয়। আমাকে আপনি সর্বমোট দিয়েছিলেন 40 টাকা। 40,000? না 40 লাখ টাকা। টাকাটা আপনি পাবেন। আমি তো কাজটার জন্য নিয়েছিলাম, টাকাটা দিতে পারিনি, কাজটা হয় নাই। তো কাজটা তো এটা তো মন্ত্রণালয়ের কাজ এবং রাজুকের কাজ ছিল, সেখানে তো কিছু টাকা খরচ হয়েছে না। সব টাকা খরচ হয় না, কিছু টাকা খরচ হয়েছে, কিন্তু খরচ হয়ে গেলে সেই টাকা তো আমি রিটার্ন আমি পাবো না। পাবো ভাই? টাকাটা নিছিলেন কবে, কোন সালে? 18-তে। 18-তে। আর এখন কত? 25 চলে। ওইদিকে 3 বছর, 18, 19, 20, আর এদিকে 5 বছর, 7 বছর হচ্ছে টাকাটা নিচ্ছেন। তবে এ বিষয়ে সালাম গ্রুপের MD MA সালাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এমন প্রতারকের হাত থেকে রক্ষা পেতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান ভুক্তভোগী পরিবার। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা যুবদলের নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে র্যালিটি বের হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন সহ স্থানীয় নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মাওলাগঞ্জ বাজার মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য MA খালেক PSC, উপজেলা যুবদলের সদস্য সচিব জিশান সরকারের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন, দেওয়ান নাজমুল হুদা সহ আরও অনেকেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকীর শুভর মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগকালে বিভিন্ন জন সমাগমের স্থলে শুভ সিদ্দিকী বক্তব্যে বলেন, বিএনপির হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদেশে রাষ্ট্রকাঠামো সংস্কারে 31 দফা সকলের সামনে তুলে ধরা হচ্ছে। শুভ সিদ্দিকী অতীতেও জনগণের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। বিএনপির নেতাকর্মী, সাধারণ জনগণ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন। মৌলভীবাজার শহরের চৌমোহনা সাইফুর রহমান সড়ক সহ বিভিন্ন এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন। এ সময় নাসির আহমদ শাহিন বলেন, দেশের বর্তমান অচল রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাকে পুনর্গঠনের লক্ষ্যে তারেক রহমানের 31 দফা হচ্ছে একটি যুগান্তকারী রূপরেখা। দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায় বিচারের প্রত্যাশায় মুখিয়ে আছে। কর্মসূচি শেষে তিনি শহরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে গাজীপুরের পুবাইল থানা জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। পুবাইলের মীরের বাজার এলাকায় প্রথমে জনসভা ও পরে মীরের বাজার চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পুবাইলের কালীগঞ্জ টঙ্গী রোড প্রদক্ষিণ করে পুনরায় মীরের বাজারে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর 2 আসনের জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী হাজী সালাম দেওয়ান। গাজীপুর মহানগর জাকের পার্টির সহসভাপতি মিজানুর রহমান, সংগঠনটির সহকারী প্রেস সচিব মোহাম্মদ রাজু মৃধা সহ অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। 2006 সালের 28 অক্টোবর ঢাকায় সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সেক্রেটারি খাইরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, পৌর আমির আব্দুল করিম ও ছাত্র শিবির সভাপতি মোস্তফা সাদ। বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের এক কৃষকের পেঁপে গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ নূরনবী, বেলি বেগম ও শেফালি বেগমের বিরুদ্ধে। কৃষক সবুজ মিয়া বলেন, প্রবাসী সিজু মিয়ার কাছ থেকে 12 শতক জমি 1.5 লাখ টাকায় এগ্রিমেন্ট করেন তিনি। প্রতিপক্ষরা তার জমির পেঁপের গাছ উপড়ে ফেলে 50,000 টাকা ক্ষতি করে। ভুক্তভোগী কৃষক আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমার এই পেঁপের গাছের আনুমানিক ক্ষতিপূরণ হবে 50,000 টাকা। 3 জন মিলে উগড়ে ফেলেছে, আর আমাকে ওই নূরনবী কাশি নিয়ে আমাকে মারতে আসছে। আমার তো হাতে কোনো কিছু নাই, আমি কাজ করতেছি। আজকে ভাই বোনে একটা দণ্ড থাকার পর আমার এই আজকে এই ফসল মানে পেঁপের গাছ উঠাই দিয়েছে। আর ভাই যে মাত্র চলে গেছে, এই ক্রিমিনালের সাথে লাগে গেছে, কাজে মারামারি, তার ক্ষতি করছে, তার জমিগুলো, তার বেমাকগুলো ফসল উকড়াছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর রাজনৈতিক দল ও দেশের মানুষের সাথে প্রতারণা, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন বিএনপির এই মহাসচিব। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। জাতীয় প্রেস ক্লাবে আদর্শ প্রকাশনী আয়োজিত বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এত বড় একটা আপনার অভ্যুত্থান, এত ত্যাগের বিনিময়ে, এত প্রাণের বিনিময়ে, সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতির কল্যাণে আমরা কাজে লাগাতে পারছি। এ সময় মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে প্রতিশ্রুতি, তার কোনো ব্যত্যয় ঘটলে তার দায়ভার প্রধান উপদেষ্টাকে নিতে হবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্টে আসবে, সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। ঐক্যমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া প্রসঙ্গে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, কমিশনের পক্ষ থেকে বিএনপিকে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দেওয়ার সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এড়িয়ে যাওয়া হয়েছে। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন, সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যমত্য হতে পারে না। তার ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যমত্য কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। বিএনপি মহাসচিব বলেন, যারা নৈরাজ্য দেখতে চায় তারা এই নির্বাচন পেছানোর কথা বলছে। অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলোতে দ্বিমত পোষণ করেছি, সব কিছুকে নিয়ে একটা নির্বাচন
আপনি অবিলম্বে দেবেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এসডিজি ফেস্টিভ্যাল অব অ্যাকশনের চতুর্থ দিনে চট্টগ্রামে অনুষ্ঠিত হল পরিবর্তনের নেতৃত্ব দিন, ভবিষ্যৎ গড়ুন শীর্ষক কর্মশালা। এসডিজি ইউথ ফোরাম এবং ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালা শিক্ষার্থী ও যুব নেতারা নেতৃত্ব, নাগরিক দায়িত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সচেতনভাবে ব্যবহার করার ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী সাদিব বিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর নাজিম উদ্দিন। আসন্ন মেয়র চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টকে সামনে রেখে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের ফুটবল টিমের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম নগরীর জিএসি এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ফুটবল কমিটির চেয়ারম্যান আহমেদ আশফাকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ব্রাদার্সের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার SM ইশতিয়াকুর রহমান সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনের বিভিন্ন পদক্ষেপে হতাশ বিএনপি, বললেন সালাউদ্দিন। জাতিতে বিভক্তির শঙ্কা। মেট্রো রেলের নিরাপত্তা ঝুঁকি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ টিম গঠনের নির্দেশ হাইকোর্টের। রিপোর্ট দিতে হবে 30 দিনের মধ্যে। এবং ইবিএল এর চেয়ারম্যানের বিরুদ্ধে 8,000 কোটি টাকা দুর্নীতির তথ্য বিএফআইইউতে। সংবাদ প্রচারের পর বেকায়দায় গণমাধ্যম। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।